গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘন্টায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে অবরুদ্ধ এই উপত্যকার মানবেতর পরিস্থিতির জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অবিলম্বে সেখানে ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি। লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রতিনিয়তই অবনতি হচ্ছে গাজা পরিস্থিতির। মঙ্গলবারও ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডের গাজা সিটি, জাবালিয়া শরণার্থী শিবির, খান ইউনিস ও পশ্চিম দের আল বালাহের আল নূর মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বহু মানুষ হতাহত হন। এরই মধ্যে গাজায় মানবিক পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ইসরায়েলি বাহিনী সেখানে ত্রাণ প্রবেশ বন্ধ রাখায় ক্ষুধায় তৃষ্ণায় তীব্র মানবেতর অবস্থায় থাকছেন সেখানকার ফিলিস্তিনিরা। বিশেষ করে উত্তর গাজার নারী, শিশু, পুরুষ সবাই চরম ক্ষুধার্ত। আমরা এক টুকরো রুটি খেয়ে দিনরাত পার করে দিচ্ছি, কিন্তু বাচ্চারা কি না খেয়ে থাকতে পারে? আমরা যে আশ্রয় শিবিরে থাকছি, এখানে দীর্ঘদিন ধরে কোনো ধরনের খাবার বা ত্রাণ প্রবেশ করছে না। আমরা যে কিভাবে বেঁচে আছি আল্লাহই জানেন। গাজায় ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় মঙ্গলবার ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে অবিলম্বে অবরোধ তুলে নিয়ে সেখানে মানবিক সহায়তা পাঠানোর পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইসরায়েলি বাহিনীর একের পর এক ড্রোন হামলায় এখন বিপর্যস্ত দশা লেবাননেও। গাজা উপত্যকায় ১ বছরের বেশি সময় ধরে তাণ্ডব চালিয়ে আসার পর এখন একযোগে লেবাননেও প্রতিনিয়তই হামলা চালাচ্ছে ইসরায়েল। মঙ্গলবারও দেশটির রাজধানী বৈরুত, পার্বত্য অঞ্চলীয় বালুচমায়ে গ্রাম ও উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ায় হামলা হয়েছে। এ সময় লেবাননের অনেক বেসামরিক নাগরিক হতাহত হন। পরে নাহারিয়া গ্রাম থেকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এ সময় নাবাতিয়েহ এলাকায় লেবাননের আকাশ প্রতিরক্ষা ইউনিট থেকে ইসরায়েলের একটি ড্রোন প্রতিহত করে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় আপার গ্যালিলি অঞ্চলেও রকেট হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহ দাবি করেছে কফারব্লাম বসতিতে এ হামলা চালানো হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকার নিজ দেশের জনগণকে ইসরায়েলের থেকেও বেশি ভয় পায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি জনগণের উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় কথা বলেন তিনি। এই ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, জনগণকে ভয় পায় বলেই তাদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলো ভেঙে দেওয়ার চেষ্টায় অনেক বেশি সময় ও অর্থ খরচ করছে ইরান সরকার। অক্টোবরে ইসরায়েলে চালানো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, এতে ইরানি জনগণের প্রায় $230 কোটি পরিমাণ মূল্যবান অর্থ খরচ হয়ে গেছে, আর তা দিয়ে ইসরায়েলের সামান্যই ক্ষতি করতে পেরেছে ইরান। নেতানিয়াহু বলেন, ইরান সরকার দেশকে গঠন করার চেয়ে ইসরায়েলকে ধ্বংস করার কাজেই বেশি মনোযোগী। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম জেলায় সহিংসতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার ওই এলাকা থেকে 2 ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 6 ব্যক্তি। মৃতদেহ উদ্ধার করা ওই 2 ব্যক্তির পরিচয় পাওয়া গেছে, তারা দুইজনই মেইতেই জাতিগোষ্ঠীর সদস্য। ধারণা করা হচ্ছে সোমবার বন্দুকযুদ্ধে 11 কুকি আদিবাসী নিহত হওয়ার জেরে মঙ্গলবার মেইতেই জাতিগোষ্ঠীর ওই 2 ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে তাদের হত্যা করা হয়েছে কিনা তা নির্দিষ্টভাবে এখনো জানাতে পারেনি পুলিশ। বন্দুকযুদ্ধের পর থেকে জিরিবামে কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসক এক নির্দেশে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, লাঠি, পাথর, তলোয়ার সহ ধারালো কোনো জিনিস নিয়ে রাস্তায় বেরোনোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, সোমবার বন্দুকযুদ্ধের পর ওই শিবিরের অন্তত 6 জন নিখোঁজ রয়েছেন। এই 6 জনের মধ্যে 3 জন নারী ও 3টি শিশু আছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এছাড়া আইকিউ এয়ারের তথ্যানুযায়ী দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। 170 স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বায়ু দূষণের প্রথম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর 961, দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ছিল 547, 184 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর। বায়ুতে অক্সিজেনের পরিমাণ থাকে 21 ভাগ। যদি কোনো কারণে এর ঘাটতি হয়ে অন্য গ্যাসের ঘনত্ব বা ধূলিকণার পরিমাণ বেড়ে যায়, তবে তাকে দূষিত বায়ু বলে। 201 থেকে 300-র মধ্যে থাকা AQI স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দর্শক, আজারবাইজানে চলছে COP29 সম্মেলন। জলবায়ু সম্মেলনের আজকে তৃতীয় দিন। সেখানে আছেন আমাদের সহকর্মী হাবিব রহমান। আজকের দিনের খবরাখবরগুলো নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাবিব, একটু জেনে নিতে চাই তৃতীয় দিনের কর্মসূচি কি কি আছে, মূলত কারা বক্তব্য রাখবেন, আর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো নিয়ে কি ধরনের নির্দেশনা আসতে পারে? আপনি জানেন যে জলবায়ু সম্মেলনটি অনুষ্ঠিত হয় মূলত কিভাবে জীবাশ্ম জ্বালানি কমানো যায় সেই বিষয়টি নিয়ে। সেক্ষেত্রে সবারই একটি কথা, এখন পর্যন্ত যতগুলো সেমিনার হয়েছে বা যতগুলো সাইড ইভেন্ট হয়েছে সবারই একটি কথা যে জীবাশ্ম জ্বালানি কমিয়ে রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে, যেখানে পৃথিবী দূষিত হবে না এবং জলবায়ুর যে প্রভাব সেটি কমিয়ে আনতে সহায়তা। সেটা তো আপনি জানেন যে কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের, তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলছেন সভ্যতাই এখন হুমকির মুখে রয়েছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে যদি মানুষের যেহেতু এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটি উন্নত দেশগুলো সহ মানুষের দ্বারাই সৃষ্টি হচ্ছে, তাকে সেখানে মানুষের অভ্যাস পরিবর্তন করতে হবে। পাশাপাশি অভ্যাস পরিবর্তন করে বন, পরিবেশ এবং সুরক্ষা করে জলবায়ু সুরক্ষার দিকে নজর দিতে হবে। এবং সেক্ষেত্রে তরুণ সমাজ থেকে শুরু করে যারা এই উন্নত দেশগুলো রয়েছে, প্রতিনিধি রয়েছে, তারা এই বিষয়টির দিকে নজর দেয়। এবং জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন ধরনের তারা এখানে যুক্ত হয়েছেন, তাদের বিভিন্ন প্যাভিলিয়ন আমরা দেখতে কিভাবে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে রিনিউয়েবল এনার্জিতে যাওয়া যায় সেই ধরনের নানা প্রযুক্তি বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। এবং আমরা যদি দেখে, তবে একটু বিষয় বলে রাখছি যে এখনকার যে কপ গুলো হচ্ছে, আজারবাইজান তারা কিন্তু আসলে বিশ্বের সবচেয়ে বড় একটি তেল ব্যবসায়ী দেশ এবং তেলের উপরেই কিন্তু তারা নির্ভরশীল। এবং গত কপ যদি দেখি সেটি কিন্তু দুবাইতে হয়েছে, অর্থাৎ তারাও কিন্তু তেলের বাণিজ্য। অর্থাৎ এখনকার যে কপ গুলো হচ্ছে সেগুলো কিন্তু বলা চলে যে কর্পোরেট লেভেলে চলে যাচ্ছে। যারা তেলের ব্যবসা করে তাদের সেই দেশগুলোই কিন্তু এখন জলবায়ু সম্মেলন আয়োজন। এখান থেকে কতটা বের হয়ে আসতে পারবে সেটি এখন আসলে প্রশ্নের বিষয়ে রয়েছে। এবং একটি বিষয়ে বলার দরকার ছিল যে এবার জলবায়ু সম্মেলনে যেটি মূল বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়া এবং কানাডার প্রেসিডেন্ট, অর্থাৎ বড় বড় দেশগুলো যারা প্রধান, তারা কিন্তু এবার এই সম্মেলনে যুক্ত হননি। এই দেশগুলি কিন্তু জলবায়ু পরিবর্তনের যে প্রভাব তার মধ্যে সবচেয়ে বেশি দেয়। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র দ্বিতীয়, চীন প্রথম, যুক্তরাষ্ট্র দ্বিতীয়, তারপর হচ্ছে রাশিয়া। এভাবে যে বড় দেশগুলো যেহেতু এখন প্রধানরা যুক্ত হয়নি, কাজে এবারের সম্মেলন অনেকটা বিদ্যমান অবস্থায় রয়েছে। কতটা সফল হবে বা কতটা অর্থ সহায়তা বা এই জলবায়ু কার্বন নিঃসরণের কমানোর ক্ষেত্রে কতটা একমত হতে পারবে সারা পৃথিবীর মানুষ, সেটি আসলে এখন বিষয় রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা কিভাবে সমস্যায় পড়ছে এবং নারীদের সংকট কতটা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় সাইড ইভেন্ট হচ্ছে। এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে ইন্টারনাল অর্থাৎ দেশের ভিতরে কিভাবে মাইগ্রেশন হচ্ছে, ভূমি হারিয়ে মানুষ মাইগ্রেশন হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। অর্থাৎ এই জলবায়ু পরিবর্তন, জলবায়ু সম্মেলনের খবর, মূলত তৃতীয় দিনের যেসব কর্মসূচি রয়েছে সেই প্রসঙ্গে আপনি জানিয়ে দিচ্ছিলেন। ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে যুক্ত হব আমরা আবারও সবশেষ আপডেটের জন্য। দর্শক, সহকর্মী হাবিব রহমান আমাদের সাথে যুক্ত ছিলেন আজারবাইজান থেকে জলবায়ু সম্মেলনের খবরাখবর নিয়ে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ। তিনি রক্ষণশীল মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক। মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে তার। প্রতিরক্ষা মন্ত্রীর পদে 44 বছর বয়সী হেগসেথকে বেছে নেওয়ার কথা জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প বলেন, পিট একজন বলিষ্ঠ ও স্মার্ট মানুষ। তিনি আমেরিকা ফার্স্ট নীতির একজন সত্যিকারের বিশ্বাসী। তার নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে বলে জানান ট্রাম্প। হেগসেথ সাবেক আর্মি ন্যাশনাল গার্ড ছিলেন। তিনি আফগানিস্তান, ইরাক এবং গুয়ান্তানামো বে ও কিউবায় কাজ করেছেন। হেগসেথ মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন, কিন্তু তিনি নির্বাচিত হতে পারেননি। রিপাবলিকান দলে নিজের সাবেক প্রতিদ্বন্দ্বী বিবেক রামস্বামী
স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে সরকারের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত নতুন একটি বিভাগে নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের নিয়োগের ব্যাপারে ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, এই দুই বিস্ময়কর মার্কিন নাগরিক একসাথে নতুন প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলা, অতিরিক্ত বিধিবিধান কমানো, অযথা ব্যয় কমানো এবং ফেডারেল সংস্থাগুলির পুনর্গঠন করার পথ প্রশস্ত করবে, যা যুক্তরাষ্ট্র বাঁচাও আন্দোলনের জন্য অপরিহার্য। ট্রাম্প জানিয়েছেন, সরকারি দক্ষতা বিভাগটি সংক্ষেপে ডজ নামে পরিচিত হবে। ট্রাম্প তার বিবৃতিতে আরও বলেন, তিনি সব মার্কিন নাগরিকের জীবন আরও ভালো করে তোলার প্রয়োজনে ইলন ও বিবেকের দক্ষতার ওপর ভরসা রাখছেন এবং ফেডারেল আমলাতন্ত্রের পরিবর্তনে তাদের সুপারিশগুলোর অপেক্ষায় থাকছেন। অন্যদিকে ইলন মাস্ক এই বিষয়ে বলেছেন, জনগণ ধারণাও করতে পারবে না কত বড় রকমের পরিবর্তন আসতে চলেছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তা এবং তাদের দেশ ছাড়া করার ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতিতে আতঙ্কে আছেন অনেকে। তবে প্রথম মেয়াদে হোয়াইট হাউসে থাকাকালে ট্রাম্প সব অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করতে পারেননি। কেন সে সময় তার অনেক পরিকল্পনা থেমে গিয়েছিল, সেই খবর জানাচ্ছেন মাহফুজুর রহমান। 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে অভিবাসনের উপর বিশেষ মনোযোগ দেন। চেষ্টা করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণের। বাইরের দেশ, বিশেষ করে মুসলিম দেশগুলো থেকে লোকজনের যুক্তরাষ্ট্রে ভ্রমণে আসা সীমিত করেন। এর মধ্য দিয়ে মার্কিন নাগরিক ও বিশ্ববাসীকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের স্বাগত না জানানোর ইঙ্গিত দেন। অপরাধের রেকর্ড আছে এমন ব্যক্তিদের ধরায় গুরুত্ব না দিয়ে অভিবাসী প্রত্যাশীদের দিয়ে আটক শিবিরগুলো ভরে ফেলে ট্রাম্প প্রশাসন। এটি যুক্তরাষ্ট্রে আরও মানুষকে অপরাধে জড়িয়ে পড়তে সহায়তা করেছে। ওই মেয়াদে ট্রাম্প ব্যবসা প্রতিষ্ঠানগুলো পর্যন্ত অভিবাসী বিরোধী তল্লাশি চালানোর অনুমতি দেন। এবার আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর হবেন বলে বিশ্বাস করেন মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হোমান। দ্বিতীয় মেয়াদে অভিবাসন নিয়ে ট্রাম্পের অবস্থান প্রথম মেয়াদের মতোই হতে পারে, তবে এবার বেশি সংখ্যায় অভিবাসীদের বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা বাইডেন প্রশাসনের অধীনে দেশে এখন 1 কোটি অবৈধ অভিবাসী বসবাস করছেন। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্য বলছে, প্রথম মেয়াদেও প্রায় 15 লাখের বেশি অভিবাসীকে নিজেদের দেশে ফেরত পাঠান ডোনাল্ড ট্রাম্প। তবে তার আগে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রথম মেয়াদের শাসনামলে প্রায় 29 লাখ অভিবাসীকে বের করে দেন। আর তার দ্বিতীয় মেয়াদেও 19 লাখের বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছে। অর্থাৎ অভিবাসী বিতরণে ট্রাম্পের চেয়ে ওবামাই এগিয়ে ছিলেন। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সময় যুক্তরাষ্ট্র থেকে চলে গেছেন 14,90,000 অভিবাসী। এক্ষেত্রে বাইডেনের শাসনামলে মূলত সীমান্ত এলাকার অভিবাসীদের উপর মনোযোগ দেওয়া হয়েছে। তবে ট্রাম্প ও ওবামার সময় যেসব অভিবাসীদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে ছিলেন দেশের ভেতরে বসবাসকারীরাও। মাহফুজুর রহমান, 71। ভারতের পশ্চিমবঙ্গের 5 জেলার 6 আসনে উপনির্বাচন শুরু হয়েছে। বুধবার টানটান উত্তেজনার মধ্যে উত্তরবঙ্গের 2টি ও দক্ষিণবঙ্গের 4টি আসনে সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। কিন্তু তারপরও ভোট গ্রহণ শুরুর পরপরই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে বুথে দরজার সামনে ইভিএম রাখা নিয়ে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের এজেন্টের দ্বন্দ্ব বাধে। পরে পরিস্থিতি সামাল দেন নিরাপত্তারক্ষীরা। মেদিনীপুরে উপনির্বাচন শুরুর আগেই পুলিশের বিরুদ্ধে ধরপাকড়ের অভিযোগ উঠেছে। রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে বেআইনি ধরপাকড়ের অভিযোগে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে কুচবিহার কেন্দ্রের সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বসুনিয়া। রাজ্যের 6 কেন্দ্র মাদারিহাট, সিতাই, মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি, হাড়োয়া উপনির্বাচনে 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।